প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের এই ক্লাসটা হবে খুবই স্পেশাল, কারণ এই ক্লাসে আমরা উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্যামিতি অধ্যায়ের বেসিক খুঁটিনাটি সকল তথ্য শিখে নিব। ঠিক আছে, আজকে তুমি এই ক্লাসটা করলে এই অধ্যায় থেকে আসা সকল এমসিকিউ সমাধান করতে পারবা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই অধ্যায়ের যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো সলভ করার জন্য যে বেসিক যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আজকে এই একটা ক্লাসে একদম কমপ্লিট করে দেওয়া হবে। সো তোমরা যারা এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে ভয় পাও, এই অধ্যায়ের বেসিকটা ভালো বুঝো না, তারা কিন্তু এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি তোমাদেরকে এনশিওর করতে পারি, একটা ক্লাস তুমি জাস্ট করো, এই অধ্যায়ের তুমি বস হয়ে যাবা। ঠিক আছে, তো চলো শুরু করি এই অধ্যায়ের প্রথম টপিকটা দিয়ে। প্রথম টপিকটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই কম বেশি জানি, সবাই পিথাগোরাসের নামটা শুনছি, যে এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর স্কয়ার, বা আমরা বলতে পারি ওনার উপপাদ্যটা আমরা একটু একবার যদি শুনতে যাই তাহলে সেটা হচ্ছে কি, আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো দেখো, এই লাইনটা আমাদের মনে না রাখলেও চলবে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শুধু এইটুকু মনে রাখবো, সমকোণের বিপরীত বাহুর স্কয়ার, সমকোণের বিপরীত বাহুর স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টির সমান। অপর দুই বাহুর স্কয়ার মানে কত? দেখো, এ বি স্কয়ার এবং আরেকটা বাহুর স্কয়ার মানে কি? এসি স্কয়ার, বিসি স্কয়ার। হ্যাঁ, তো বলতেছে এই বাহুটা এবং এই বাহুটার স্কয়ারের যোগফলের সমান কে? এই সমকোণের বিপরীত বাহুর স্কয়ার। সমকোণের বিপরীত বাহুর স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান। এইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো এটা সম্পর্কে সবার ধারণা আছে। আমরা এটা কেন পড়লাম? কারণ এটা কিন্তু, এই কনসেপ্টটা কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। দেখো, এরপরে আমরা আসি ছোট্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে কি লম্ব অভিক্ষেপ। আমরা এই অধ্যায়ের বাকি জিনিসগুলো শিখতে গেলে কিন্তু আমাদের এই টপিকটা, মানে এই যে কনসেপ্টটা লাগবে, লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপ জিনিসটা কি আমরা বোঝার চেষ্টা করি। মনে করো সাপোজ আমাদের কাছে এক্স ওয়াই একটা সরলরেখা আছে, এর উপরস্থ যেগুলো একটা বিন্দু ধরো পি আছে। এখন বলা হলো এই পি থেকে এক্স ওয়াই এর উপর বা এক্স ওয়াই এর উপর পি বিন্দুর লম্ব অভিক্ষেপ কত? ঠিক আছে, এক্স ওয়াই এর উপর পি বিন্দুর লম্ব অভিক্ষেপ কত? তো তোমাদের কাজ কি? লম্ব অভিক্ষেপ, সহজ কথা, এখান থেকে একটা জাস্ট লম্ব টেনে দিবা। এই লম্ব টেনে দিলে এই যে বিন্দুটা ছেদ করছে না, এইটাই হলো এই পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। তাহলে বলবো আমরা, এই দেখো লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই উচ্চারণটা ইম্পর্টেন্ট, এক্স ওয়াই এর উপর পি বিন্দুর লম্ব অভিক্ষেপ এই যে কিউ। এই পি বিন্দুর লম্ব অভিক্ষেপ কত বলতো? এই যে কিউ বিন্দু। হ্যাঁ, কিউ বিন্দুটাই হলো কি আমাদের এই পি বিন্দুর লম্ব অভিক্ষেপ। তবে এখানে একটা কথা বলে রাখি, এই যে কোন একটি বিন্দুর লম্ব অভিক্ষেপও হবে একটি বিন্দু, কোন একটি বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে কি? একটি বিন্দু। আচ্ছা, শুধু বিন্দুর কথা বললাম, তার মানে কি এখানে রেখা আছে, অবশ্যই রেখাংশ আছে, সেই রেখাংশের লম্ব অভিক্ষেপ দেখবো আমরা। তাহলে দেখো, যদি বলতো যে আমাদের এম বিন্দুর লম্ব অভিক্ষেপ কত, ধরে এম দেওয়া আছে, তো এখান থেকে জাস্ট একটা লম্ব টানবো, লম্ব টানলে যেই বিন্দু ছেদ করবে সেটাই হচ্ছে কি আমাদের এম বিন্দুর লম্ব অভিক্ষেপ। তাহলে বলবো এক্স ওয়াই এর উপর এম বিন্দুর লম্ব অভিক্ষেপ হলো এম। সহজ কথা। আচ্ছা, এরপরে দেখো, ধরো সাপোজ এরকম দেওয়া আছে, আমাদের একটা রেখাংশ নেওয়া আছে উপরে, ধরো এ বি একটা রেখাংশ, এ বি আমাদের একটি রেখাংশ। বলা হলো যে এই এক্স ওয়াই এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপ কত? দেখো, এই একটা রেখাংশ, তাহলে এর লম্ব তোমার হচ্ছে অভিক্ষেপ, কিন্তু এখন আর বিন্দু হবে না। তোমার যে কাজটা করতে হবে, এইখান থেকে একটি লম্ব টানতে হবে, এটা ধরো সাপোজ কিউ বিন্দুতে ছেদ করছে, আর আমরা এ থেকে একটা লম্ব টানবো, ধরো এটা পি বিন্দু ছেদ করছে। তাহলে এক্স ওয়াই এর উপর এ বি এর লম্ব বিক্ষেপ কত? যার লম্ব বিক্ষেপ বের করতে বলবে সেখান থেকে, যার উপর বের করতে বলবে সেখানে লম্ব টানবো। সেখানে কি টানবো আমরা? লম্ব টানবো। তাহলে এ থেকেও কি টানবো আমরা? লম্ব টানবো। লম্ব টানার পর এখানে নিচে যেটুকু অংশকে ছেদ করবে এইটুকু অংশই হচ্ছে কি এই এ বি এর লম্ব বিক্ষেপ। তাহলে আশা করি বুঝতে পারছি আমরা লম্ব বিক্ষেপ কি। তাহলে এটা দেখো, এর উচ্চারণটা কেমন হবে? এক্স ওয়াই এর উপর এ বি এর লম্ব অভিক্ষেপ ঠিক আছে। তাহলে এটা বিন্দুর ক্ষেত্রে কিন্তু এটা বিন্দু ছিল, কিন্তু রেখাংশের ক্ষেত্রে কিন্তু এটা রেখাংশ হয়েছে। আচ্ছা, এবার দেখি আমরা, ধরো সাপোজ এই বিন্দুটা আমাদের এখানে না হয়ে এই বিন্দুটা এখানে,
সেই ক্ষেত্রে ধরো বলা হলো যে এই এ বি রেখার লম্ব বিক্ষেপ, রেখাংশের লম্ব বিক্ষেপ কত বের করো। দেখো এসে আগের মতোই কিন্তু নিয়মটা, হ্যাঁ ধরো এ হচ্ছে আমাদের এখানে, দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের এ বি এর লম্ব বিক্ষেপ চাইছে, অর্থাৎ বি থেকে লম্ব টানবো, এ থেকে লম্ব টানবো। দেখো তো সেই আগের জায়গাটাই ছেদ করছে না বলতো, সেইটাই কিন্তু আগেরটাই আছে। তার মানে আমরা যদি বলি এখনো যদি এ বি এর লম্ব বিক্ষেপ চাই, তাহলে কি বলবো আমরা, জাস্ট পিকুই কিন্তু বলবো। ঠিক আছে, এখন আমরা ধরো সাপোজ এই এই বিন্দুটা যদি আমাদের এখানে না হয়ে এখানেও হইতো, হ্যাঁ এই যে এই সরলরেখাটার লম্ব বিক্ষেপ চাইছে, তখন কি করবো, জাস্ট যেখান থেকে যার লম্ব বিক্ষেপ চাই সেখান থেকে জাস্ট যার উপরে চাবে তার উপরে লম্ব, তার উপরে লম্ব। দেখো এখনো কিন্তু এ বি এর লম্ব বিক্ষেপ কত, পিকিউ আছে। ধরো এই সিমিলারলি আমরা যদি চিন্তা করি যে এই বিন্দুটা এখানে আছে, এই বিন্দুটা এখানে আছে, সেই ক্ষেত্রে লম্ব বিক্ষেপ কত হবে, সেই ক্ষেত্রে কিন্তু লম্ব বিক্ষেপ সেমই হবে, হ্যাঁ সেমই হবে এই পি কিউ। তার মানে যদি কখনো দেখা যায় যে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে এই বিন্দু, হ্যাঁ এইটাই হচ্ছে এই বিন্দু, আর বললো যে এই এ বি এর লম্ব বিক্ষেপ কত, এক্স ওয়াই এর উপর এ বি এর লম্ব বিক্ষেপ কত, তাহলে যার লম্ব বিক্ষেপ চাবে তার এই দুই পার্শ্বের বিন্দু থেকে জাস্ট এর উপরে লম্ব টানবো। দেখো লম্ব টানলাম আমরা, এটা লম্ব টানলাম, আর এই বিন্দু থেকেও কি এক্স ওয়াই এর উপরে লম্ব টানবো। তার মানে কি এখান থেকে লম্ব টানলে কি এখানেই হবে না বলতো, এখানেই হবে। তার মানে তখন বলবো কি, দেখো এই এক্স ওয়াই এর উপর এ বি এর লম্ব বিক্ষেপ এ কিউ, এক্স ওয়াই এর উপর এ বি এর লম্ব বিক্ষেপ কত হবে, এ কিউ, এ। ঠিক আছে, এই যে ত্রিভুজ কনসেপ্টটা কেন করলাম, কারণ আমাদের কিন্তু বারবার ত্রিভুজের যে কোনো একটি বাহুর লম্ব বিক্ষেপ কিন্তু বের করা লাগবে। ধরো সাপোজ আমরা এইবার কিছু ত্রিভুজ নেই আমরা, ধরো সাপোজ আমাদের কাছে একটি ত্রিভুজ আছে এ বি সি, একটা ত্রিভুজ। বলা হলো যে তোমার এই বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপ কত, বিসি এর উপর এ বি এসি এর লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ কত, অভিক্ষেপ কত। তো এইটা যদি বের করতে চাই তাহলে কি হবে, দেখো প্রথম কার উপর, বিসি এর উপর, কার, এসি, তাহলে এই এ আর কি সি, তাহলে এ থেকে এই বিসি এর উপর লম্ব টানবো এবং সি থেকেও বিসি এর উপর লম্ব টানবো। দেখো লম্বটা কিন্তু এখানেই হবে, ঠিক আছে এই যে লম্ব, আর ধরে নতুন একটা বিন্দু ছেদ করছে ডি। আমি আবার বলতেছি যেইটার লম্ব বিক্ষেপ বের করতে হবে তার দুই পার্শ্বের বিন্দু থেকে যার উপর তার উপর লম্ব টানতে হবে। কি টানলাম, এ থেকে লম্ব টানলাম, সি থেকে লম্ব টানলাম, সি থেকে লম্বটা এখানেই আসবে, হ্যাঁ এখানেই কিন্তু সেম বিন্দু। সো এই এতটুকু অংশ হচ্ছে কার লম্ব বিক্ষেপ বলতো, এসি এর। তাহলে আমরা বলবো বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে কত, সিডি। আশা করি আমরা ক্লিয়ার। দেখো এবার যদি বলতো ধরো সাপোজ যে বিসি এর উপর এ বি এর লম্ব বিক্ষেপ কত, তাহলে কি করতাম, এ বি এর লম্ব বিক্ষেপ চাইছে, তাহলে বি থেকে একটা লম্ব টানতাম কার উপরে, বিসি এর উপরে, তাহলে এই বিন্দুটা কিন্তু এখানেই হইতো, হ্যাঁ। আবার এ থেকেও কি করতাম, লম্ব টানতাম এই বিসি এর উপর, তাহলে সেটা কিন্তু কি ডি বিন্দু হইতো। তখন এই এ বি এর লম্ব বিক্ষেপ কত, বিডি, তারপর বিসি এর উপর এ বি এর লম্ব বিক্ষেপ কত, সেক্ষেত্রে বিডি। তো দেখো আশা করি লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা তোমাদের জন্য ক্লিয়ার। তো আমরা এই লম্ব অভিক্ষেপ যেহেতু বুঝে গেছি, তাহলে আমরা চলে যাব পরবর্তী টপিক, যেটা হচ্ছে আমাদের দেখব সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহুর স্কয়ারটা কত। দেখো এর পরে যে টপিকটা সেটা বলতেছে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, ধরো এ বি সি, এই কোণটা আমরা জানি 90 ডিগ্রির থেকে ছোট, আর আমরা জানি 90 ডিগ্রি থেকে ছোট যে কোণ সেগুলোকে কি বলে, সূক্ষ্মকোণ বলে। তাহলে এটা সূক্ষ্মকোণ। বলতেছে কি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ার, অর্থাৎ আমাদের এই এসি স্কয়ার, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ার হবে অপর দুই বাহুর স্কয়ারের যোগফল, অর্থাৎ এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, অপর দুই বাহুর বর্গের সমষ্টি এর সমান কিন্তু না, এর সমান কিন্তু না। আমাদের জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক ছিল যে সমকোণের বিপরীত বাহুর স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের যোগফলের সমান, কিন্তু এখানে বলতেছে যেহেতু সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট, এর জন্য এদের সমষ্টিটাও কি হবে, এই বিপরীত বাহুর স্কয়ারটা কি হবে, এদের যোগফল দিকে কিছুটা ছোট। ছোট কতটুকু বলতেছে, অপর দুই বাহুর বর্গের সমষ্টি থেকে কিছুটা ছোট। কিছুটা ছোট কত, 2 ইন্টু যে কোন একটি বাহু, এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু বাদে বাকি গেছে কয়টা বাহু বলতো, একটা বাহু আর একটা বাহু, দুইটা বাহু। বলতে যে কোনো একটা বাহু, ধরো আমরা নিলাম তোমার হচ্ছে বিসি বাহু নিলাম, ধরো নিলাম বিসি বাহু, এবং অপর বাহু, তাহলে বিসি বাহুটাও কিন্তু নিয়ে নিচ্ছি আমরা। এখন বলতেছে তাহলে অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে দেখো তার মানে কি এ বি এর লম্ব বিক্ষেপ এই বিসি এর উপর এ বি এর লম্ব বিক্ষেপ টানতে হবে। তাহলে এ বি এর লম্ব বিক্ষেপ টানতে গেলে কি এ থেকে একটা লম্ব টানতে হবে আমাদের এখানে এই বিসি এর উপর, ধরো এটা ডিতে ছেদ করছে, আর বি থেকে লম্ব টানতে হবে সেটা কিন্তু আমাদের এখানেই ছেদ করবে, তাই না। সো এই বিডি, এটা হচ্ছে বিডি। তাহলে দেখো আমরা প্রথম টিকিটটা যদি বলি,
সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ারটা হবে অপর দুই বাহুর সমষ্টি থেকে কিছুটা কম। কত কম? -2 ইন্টু যে কোনো একটি বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ, -2 ইন্টু যে কোনো একটি বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ। সহজ কথা। দেখো আমরা আরেকটা ত্রিভুজ নিয়ে দেখাই জিনিসটা। ধরো সাপোজ আমাদের কাছে একটা ত্রিভুজ আছে পি কিউ আর, ঠিক আছে? তো এইটা ধরো আমাদের সূক্ষ্মকোণ। এবার তো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ার অর্থাৎ পি কিউ স্কয়ার হবে অপর, দেখো এইটা যেহেতু সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা একবারই ব্যবহার হবে। হ্যাঁ, অপর দুই বাহুর বর্গের সমষ্টি অর্থাৎ পি আর স্কয়ার আর কিউ আর স্কয়ার থেকে কিছুটা কম, যেহেতু কম এই জন্য মাইনাস। কত কম? 2 ইন্টু যে কোনো একটি বাহু, এই দুইটা বাহুর ভিতরে যে কোনো একটা বাহু, ধরো নিলাম আমরা কিউ আর বাহু, ধরো কিউ আর বাহু নিলাম, এবং এই বাহুটা যদি নিয়ে নিছি তাহলে এটার কাজ শেষ। এখন বলতেছে এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ, এই বাহু তাহলে পি আর এর লম্ব বিক্ষেপ কার উপর? কিউ আর এর উপর। তাহলে এখান থেকে জাস্ট এর লম্ব টানবো আমরা, এখান ধরো সাপোজ এস, আর এখান থেকে লম্ব টানলে আমাদের এখানেই হবে অর্থাৎ এস আর। তারপরে দেখো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের যোগফল থেকে কিছুটা কম। সে কম কতটুকু? -2 ইন্টু যে কোনো বাহু ইন্টু অপর বাহুর লম্ব বিক্ষেপ কত? এস আর। আশা করি আমরা বুঝতে পারছি যে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি থেকে কিছুটা কম। কম কত? 2 ইন্টু যে কোনো একটি বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ। দেখো এটা আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর স্কয়ারের এই কনসেপ্টটা গেল। এরপর আমরা দেখব আমাদের স্থূলকোণের বিপরীত বাহুর স্কয়ার। স্থূলকোণের ত্রিভুজ, এই দেখো একটা স্থূলকোণী ত্রিভুজ নিলাম এ বি সি। এখন কি বলছে? এই স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর স্কয়ার অর্থাৎ আমাদের এসি স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি থেকে কিছুটা বেশি। অর্থাৎ দেখো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর স্কয়ারটা হবে অপর দুই বাহু, এই বাহুটা এবং এই বাহুটা স্কয়ারের সমষ্টি থেকে কিছুটা বেশি। কত বেশি? 2 ইন্টু যে কোনো বাহু, এই দুটার ভিতরে যে কোনো একটা বাহু নিলাম, ধরো বিসি বাহু নিলাম। কি নিলাম? বিসি বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে বিসি যদি নিয়ে নিই তাহলে আমার থাকছে এবি, এবি এর লম্ব বিক্ষেপ টানতে হবে কার উপর? বিসি এর। এখন টানতে গেলে কি আমরা জানি এই বি থেকে এই বিসির উপর লম্ব টানতে হবে, এখানে আসবে। আবার এ থেকেও কিন্তু এই বিসি এর উপর একটা লম্ব টানতে হবে। তাই লম্ব টানলাম, তারপরে 90 ডিগ্রি টানলাম, কিন্তু এটা কিন্তু বিন্দু নেই, এটা দিলাম ডি। ঠিক আছে? তাহলে আমাদের এই যে বিডি এইটুকুই হচ্ছে কি আমাদের বলতো এবি এর লম্ব বিক্ষেপ কার উপর? এই বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ কত? বিডি। অর্থাৎ এখানে হবে কত? বিডি। দেখো তাহলে আমরা দেখি একটু, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর স্কয়ার অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি থেকে কিছুটা বেশি। কত বেশি? সেটা +2 ইন্টু যে কোনো একটি বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ। সহজ কথা, ঠিক আছে? তাহলে দেখো আমি একবারে তিনটাকে যদি একসাথে দেখে নিই আমরা, তিনটাকে একসাথে, এইটা হচ্ছে আমাদের সমকোণ, এটা হচ্ছে আমাদের সমকোণ, এইটা হচ্ছে ধরো আমাদের স্থূলকোণ, আর এইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এ বি সি, এ বি সি, এ বি সি। ঠিক আছে? তো এই সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহুর স্কয়ার অর্থাৎ এ সি স্কয়ার হবে, এটা হবে অপর দুই বাহুর স্কয়ার অর্থাৎ এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার থেকে কিছুটা কম। কম কত? 2 ইন্টু যে কোনো একটি বাহু অর্থাৎ বিসি এবং অপর বাহু অর্থাৎ এ বি এর লম্ব বিক্ষেপ, এই লম্ব বিক্ষেপ ডি অর্থাৎ বিডি। এইটা গেল আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবার আসবো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খুবই সহজ, সমকোণের বিপরীত বাহুর স্কয়ার একদম সমান অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টির সমান, অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টির সমান। কিন্তু এটা কিন্তু সমান না, এ কিছুটা কম, এ কি পুরো সমান আর এ কি কিছুটা বেশি। এর ক্ষেত্রে কি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর স্কয়ার অপর দুই বাহুর স্কয়ার এ বি স্কয়ার এবং বি সি স্কয়ারের সমষ্টি থেকে কিছুটা বেশি। কত বেশি? 2 ইন্টু যে কোনো একটি বাহু অর্থাৎ বিসি নিয়ে নিলাম আমরা এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা এই যে এ বি এর লম্ব বিক্ষেপ টানবো বিসি এর উপর। তো দেখো এখান থেকে লম্ব টানলাম আর এখান থেকে লম্ব টানলে আমাদের এখানেই হবে, এই যেটা ডি, এখান থেকে এইটুকু কি আমাদের বিডি। আশা করি আমরা এটুকু ক্লিয়ার যে কিভাবে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে, কিভাবে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে, কিভাবে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে। এই টাইপে কিন্তু প্রচুর এমসিকিউ কিন্তু আমাদের থাকবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের
বিপরীত বাহুর স্কয়ারটা অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি থেকে কিছুটা কম, তার মানে এই সমষ্টিটা বেশি বেশি, এটা কিন্তু কম। আর এটা সিদ্ধান্তটা কি, এটা দিতে পারি যে বিপরীত বাহুর স্কয়ারটা অপর দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান। আর এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এদের স্থূলকোণের বিপরীত বাহুর স্কয়ারটা হবে অপর দুই বাহুর সমষ্টি থেকে কিছুটা বেশি। তাহলে এটা হচ্ছে কম, এটা হচ্ছে সমান, এটা হচ্ছে কি বেশি। কম কতটুকু কম, এইটুকু কম। আর কম কতটুকু বেশি, কতটুকু বেশি, এইটুকু বেশি। আর এটা কি পুরোপুরি সমান। তো আশা করি আমাদের এই প্রথম কনসেপ্টটুকু ক্লিয়ার, যেটা হচ্ছে সমকোণী, স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহুর স্কয়ারের মানটা ঠিক কিভাবে নির্ণয় করতে হয়। চলো আমরা পরবর্তীতে চলে যাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কিন্তু আমাদের উপপাদ্যটা এটা কিন্তু সিকিউ এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো জাস্ট এটাকে আমরা শর্টকাটে একটু শেখার চেষ্টা করব। অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা কি বলছে দেখো, বলতেছে যে কোনো একটি ত্রিভুজ, তুমি যে কোনো একটি ত্রিভুজ নাও এ বি সি, যে কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর বর্গের সমষ্টি, ধরো সাপোজ দুইটা বাহু নিলাম আমি, এ বি স্কয়ার এবং এসি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার, দুইটা বাহুর বর্গের সমষ্টি হবে এই তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা। তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা, আচ্ছা মধ্যমা নির্ণয় করার ক্ষেত্রে কৌশলটা কি, এই বাহুর উপর যদি মধ্যমা আঁকি তাহলে অবশ্যই এই বাহুর মধ্যবিন্দু এবং এর বিপরীত শীর্ষবিন্দুর যোগফল হওয়া লাগবে, ঠিক আছে। তার মানে আমাদের এই যে এডি হচ্ছে কি আমাদের মধ্যমা। তাহলে বলতেছে যে কোনো দুইটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা, মধ্যমার বর্গ এবং তৃতীয় বাহুর অর্ধেকের বর্গ। এই দেখো তৃতীয় বাহুটা কি বিসি না, এই বিসির এই বিডি আর এই সিডি কিন্তু সমান, এই বিডি, হ্যাঁ এই বিডি আর এই সিডি কিন্তু সমান। তো অর্ধেক বলতে বিডিও নিতে পারি সিডিও নিতে পারি, তার মানে কি আমাদের বিডি এর স্কয়ার বলতেছে এদের সমষ্টি দ্বিগুণের সমান। যারা এই কথাটা এখনো বোঝনি তারা একটু খেয়াল করো, বলতেছে কি একটি ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর বর্গের সমষ্টি হবে তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার স্কয়ার এবং তৃতীয় বাহুর অর্ধেকের স্কয়ারের যোগফলের দ্বিগুণের সমান। আমি আবারও বলি, একটি ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর বর্গের সমষ্টি হবে তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার বর্গ এবং তৃতীয় বাহুর অর্ধেকের বর্গের যোগফলের দ্বিগুণের সমান। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। দেখো আমরা চাইলে কিন্তু এটাকে 2 ইন্টু এ ডি স্কয়ার প্লাস এই বিডির জায়গায় সিডিও কিন্তু লিখতে পারতাম, এটাও কিন্তু কারেক্ট। দুইটা বাহুর স্কয়ারের সমষ্টি হবে তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার স্কয়ার এবং তৃতীয় বাহুর অর্ধেকের স্কয়ারের যোগফলের দ্বিগুণের সমান। এটা হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সত্য। কথা কি বুঝতে পারছি? আশা করি আমরা সবাই বুঝতে পারছি অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা কি। অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা বলতেছে কি একটি ত্রিভুজের, আমরা ধরো সাপোজ এটা অন্য একটা অক্ষর দিয়ে এটা জাস্ট একটু দেখাই দিই তোমাদের একবার, যেহেতু এটা গুরুত্বপূর্ণ। ধরো সাপোজ আমাদের পি কিউ আর একটা ত্রিভুজ আছে, ধরো আমি এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা বর্গের সমষ্টি বের করব। অর্থাৎ এই ধরো কিউ পি স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, এই দুইটা বাহুর বর্গের সমষ্টি হবে তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা। ধরো এই বিন্দুটা মাঝখানে বিন্দুটা এস, এই অঙ্কিত মধ্যমা কিউ এস, অঙ্কিত মধ্যমার স্কয়ার এবং তৃতীয় বাহুর অর্ধেকের স্কয়ার অর্থাৎ এস আর স্কয়ার, এদের সমষ্টির দ্বিগুণের সমান, যে কোনো দুইটা বাহুর স্কয়ার এর সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার স্কয়ার এবং এর অর্ধেকের স্কয়ারের যোগফলের দ্বিগুণের সমান। আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে অ্যাপোলোনিয়াসের যে উপপাদ্য সেটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। তো এটাও কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু এমসিকিউ থাকার সম্ভাবনা অনেক বেশি। এবার আমরা দেখব যে ত্রিভুজের তিনটা বাহু আছে, হ্যাঁ ত্রিভুজ বাহু ও তিনটা মধ্যমাও কিন্তু হয়, এই মধ্যমাদ্বয়ের বাহু এবং মধ্যমার ভিতরে সম্পর্কটা দেখব। তো একটা ত্রিভুজ নিলাম, ধরো সাপোজ আমাদের এ বি সি একটি ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের আমরা বাহুগুলোর নামকরণ করি কিভাবে, দেখো এই এ এর ঠিক বিপরীত বাহুটাকে ছোট হাতের এ দিই, বি এর ঠিক বিপরীত বাহুটাকে ছোট হাতের বি এবং সি এর ঠিক বিপরীত বাহুটাকে ছোট হাতের সি। তো ধরো সাপোজ একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে এ বি সি এবং তিনটা মধ্যমা আঁকবো আমরা। মধ্যমা আঁকার সিস্টেমটা কি, দেখো এই বাহুর উপর অঙ্কিত মধ্যমাটা হবে ঠিক এইখানে মাঝখানে বিন্দুটা, হ্যাঁ আমরা এটার নাম দিলাম ডি বিন্দু। তাহলে এই এ ডি একটা মধ্যমা, আর এইটার মাঝখানে একটা বিন্দু দিলাম ই, এই আমাদের এই বি একটি মধ্যমা এবং এর মাঝখানে বিন্দুটার নাম দিলাম হচ্ছে এফ এবং এই যে সি এফ একটি মধ্যমা। আর এই মধ্যমাগুলোর দৈর্ঘ্যের মান দিয়ে দিই আমি, দেখো এই যে এডিটা হচ্ছে আমাদের ডি
আর বি দৈর্ঘ্যটাকে আমরা ই দিলাম, আর সিএফ এর দৈর্ঘ্যটাকে আমরা এফ দিলাম। তাহলে আমাদের এখানে বাহু তিনটা বাহু হচ্ছে এ কমা বি কমা সি, ছোট হাতের এ কমা বি কমা সি, এবং মধ্যমা তিনটা হচ্ছে কি দেখো তো, একটা ডি, একটা ই, একটা এফ, ডি কমা ই কমা এফ। তাহলে বলতেছে যে একটা উপপাদ্য থেকে আমরা জানি যে ত্রিভুজের এই তিনটা বাহুর স্কয়ার, আমি এখানে লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তিনটা বাহুর স্কয়ারের সমষ্টির, আর তিনটা মধ্যমার স্কয়ারের সমষ্টি ডি স্কয়ার ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। বলতেছে এর সমষ্টির 3 গুণ হবে এই মধ্যমা ত্রয়ের সমষ্টির 4 গুণের সমান। দেখো আমি কি বলি আবারও, যে একটি ত্রিভুজের বাহুদ্বয়ের বর্গের সমষ্টির 3 গুণ ওই ত্রিভুজের মধ্যমা দ্বয়ের বর্গের সমষ্টির 4 গুণের সমান। দেখো এইগুলো কিভাবে আসছে, এটা হচ্ছে আমাদের উপপাদ্য থেকে কিন্তু আমরা বের করতে পারবো। এই উপপাদ্যটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, ঠিক আছে। তবে আমাদের জাস্ট এখান থেকে শিখতে হবে কতটুকু জিনিস, এখান থেকে শিখতে হবে জাস্ট উপপাদ্যটা কি, এমসিকিউ তে এগুলোই আসবে, ঠিক আছে। আমরা জাস্ট এই কনসেপ্টটা যদি একটু শিখে নিতে পারি তাহলে কিন্তু এমসিকিউ খুব সহজে কিন্তু করে ফেলতে পারবো। এখান থেকে কিন্তু এমসিকিউ থাকার সম্ভাবনা অনেক বেশি। দেখো তাহলে আমাদের ইয়েটা কি, সূত্রটা হচ্ছে এরকম যে কোন একটি ত্রিভুজের বাহুদ্বয়ের বর্গের সমষ্টি 3 গুণ ওই ত্রিভুজের মধ্যমাদ্বয়ের বর্গের সমষ্টি 4 গুণের সমান। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সঠিক। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছি আশা করি আমরা সবাই। আর আমি আবারও বলতেছি, নামকরণ করার ক্ষেত্রে কি, এবিসি ত্রিভুজের এ এর বিপরীত বাহুটাকে এ, বি এর বিপরীত বাহুটাকে বি, এবং সি এর বিপরীত বাহুটাকে সি। নরমালি শীর্ষবিন্দুগুলো বড় হাতের অক্ষর দেওয়া লাগে, এবং বাহুর নামকরণের ক্ষেত্রে কি আমরা ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করব। আর মধ্যমা, এই দেখো এ থেকে বিসি এর উপর এডি, বি সি এফ, এই যে বিডি কে ডি দিলাম, তারপরে বিই কে ই দিলাম, এবং সিএফ কে এফ দিলাম। কথা বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, তাহলে দেখো এখানে একটা জিনিস তোমাদের আমি বলি, যদি কখনো ত্রিভুজটা সমকোণী হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা শর্টকাট করতে পারি। সেখানে আমরা কিন্তু অলরেডি জানি, ধরো সাপোজ এর বিপরীত বাহুটা ছোট হাতের এ, এর বিপরীত বাহুটা ছোট হাতের বি, এবং বিপরীত বাহুটা ছোট হাতের কত সি। আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, এখান থেকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কথা জানি, যে এই অতিভুজ স্কয়ার সমান অপর দ্বিবাহুর স্কয়ারের যোগফলের সমান, অর্থাৎ সি স্কয়ার প্লাস এ স্কয়ার। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এই ত্রিভুজের ক্ষেত্রে জানি সমকোণীর বিপরীত বাহুর স্কয়ার অপর দ্বিবাহুর স্কয়ারের যোগফলের সমান। তাহলে দেখো যদি এই সমকোণী ত্রিভুজের বাহু এবং মধ্যবাহুর ভিতরে সম্পর্ক করতে যাই, তাহলে কি হবে, 3 ইন্টু দেখো এ স্কয়ার প্লাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস সি স্কয়ার কি লিখতে পারবো বলতো, বি স্কয়ার। আর দেখো এই যে বি স্কয়ার, আর এটা 4 ইন্টু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। দেখো এখানে দুইটা বি স্কয়ার, 3 ইন্টু 2 বি স্কয়ার ইকুয়ালস টু 4 ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। এই দেখো এদিকে 2 আছে, এদিকে 4 আছে, এই দুই দিকে কি ভাগ হবে না, তাহলে 2 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 2। অর্থাৎ সর্বশেষ লাইনটা আসছে এরকম, 3 বি স্কয়ার ইকুয়ালস টু হবে 2 ইন্টু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। এইটা কখন হবে, স্পেশাল একটা ক্ষেত্রে, যখন ত্রিভুজটা কি ত্রিভুজ হয় বলতো, সমকোণী ত্রিভুজ হবে। যখন সমকোণী ত্রিভুজ হবে তখন সূত্রটা ঠিক কেমন হবে, দেখো আমি তোমার বলি, এই অতিভুজ স্কয়ারের 3 গুণ, অতিভুজ স্কয়ারের 3 গুণ হবে মধ্যমাদ্বয়ের বর্গের সমষ্টি, সমষ্টির দ্বিগুণের সমান, মধ্যমাদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় বেশি আসে, ঠিক আছে। তাহলে নরমালি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বাহুদ্বয়ের বর্গের সমষ্টি 3 গুণ, মধ্যমাদ্বয়ের ডি স্কয়ার ই স্কয়ার প্লাস এফ স্কয়ার, মধ্যমাদ্বয়ের বর্গের সমষ্টি 4 গুণের সমান। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার হচ্ছে 3 ইন্টু অতিভুজ স্কয়ার সমান 2 ইন্টু মধ্যমাদ্বয়ের স্কয়ারের সমষ্টির সমান, ঠিক আছে। এখন ওই ত্রিভুজের অতিভুজ যদি সি বোঝায় তাহলে 3c স্কয়ার, ওই ত্রিভুজের অতিভুজ যদি বি বোঝায় তাহলে কি 3b স্কয়ার, এরকম হবে, ঠিক আছে। তোমার দেখতে হবে ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটা ঠিক কোনটা অতিভুজ। হ্যাঁ, যদি এখানে ধরো সাপোজ এটা এ সি, ধরো এটা এ বি সি, তাহলে সি এর বিপরীতটা কি সি, তাহলে এখানে অতিভুজ কত সি, তার মানে কি 3c স্কয়ার সমান হবে এটা। আশা করি বুঝতে পারছি। আবার যদি মনে করো সাপোজ এটা বি দেওয়া আছে, এটা সি দেওয়া আছে, তাহলে এর বিপরীতটা কত বি, তাহলে সেক্ষেত্রে কত হবে 3b স্কয়ার। মানে এক কথায় বলতে পারি যে অতিভুজ স্কয়ারের 3 গুণ মধ্যমাদ্বয়ের স্কয়ারের যোগফলের দ্বিগুণের সমান। আর নরমাল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি সমকোণী ব্যতীত অন্য কোনো হয় তাহলে সেটা কিন্তু আমাদের এরকম হবে।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এটা থেকে কিন্তু অনেক কনসেপ্ট তৈরি করা যায়। ধরো সাপোজ বলা হলো যে তোমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ধরো এই আমরা জানি এই বাহুটা এ হইলে এটাও কি হবে, এই হবে, এটা ধরো বি হবে। সেক্ষেত্রে দেখো তো বাহুদের বর্গের সমষ্টি, অর্থাৎ সেক্ষেত্রে কত আসবে বলতো 3 ইন্টু এ স্কয়ার, এই বাহুর স্কয়ার এই বাহুর স্কয়ার আর ধরো বি স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এই যে ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে সেক্ষেত্রে দেখো 3 ইন্টু 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কনসেপ্ট গুলো কিন্তু তখন এইভাবে হবে। হ্যাঁ, কারণ এই বাহুগুলো সেম হইলে কি হবে, আবার ধরো সাপোজ তিনটা বাহুই সমান, তিনটা বাহুই সমান এ এ এ, সেক্ষেত্রে আমাদের কি হবে, এটা এ এটা এ আবার এটা এ, সেক্ষেত্রে কিন্তু তুমি জাস্ট ত্রিভুজ ভেদে কিন্তু তুমি এই কনসেপ্টটাকে ইউজ করবা। আমার মনে হয় তোমরা পারবা সবাই, যেটা খুব বেশি সমস্যা না। নরমাল যে কোনো ত্রিভুজ ক্ষেত্রে এরকম সমকোণী হইলে 2 ইন্টু অতিভুজ স্কয়ার সমান তোমার 3 ইন্টু অতিভুজ স্কয়ার সমান 2 ইন্টু মধ্যমাদের বর্গের সমষ্টির যোগফল। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী আমাদের। তাহলে দেখো এই যে আমাদের এই টপিকটা শেষ করলাম আমরা, এই টপিকটা দিয়ে আমাদের 3.1 সমস্ত কনসেপ্ট কিন্তু আমাদের শেষ। মানে এখান থেকে পরীক্ষায় আসার মতো যত কনসেপ্ট আছে সব শেষ। তোমরা এইটুকু যে বুঝে থাকো, এখান থেকে এমসিকিউ একটা আসুক দুইটা আসুক তোমরা 100% শিওর কিন্তু পারবা। জাস্ট তোমাদের কাজ হবে কি, এই ক্লাসটা করার পরে বোর্ডে যে এমসিকিউ গুলো আছে, হ্যাঁ বোর্ডে যে এমসিকিউ আছে সেখান থেকে তুমি মাত্র ধরো 20টা বা 30টা বুঝে বুঝে করো, 30টা এমসিকিউ বুঝে বুঝে করবা, দেখবা যে তুমি পারতেছো। যদি কোনোটা সমস্যা মনে হয় জাস্ট সেটা আমার কাছে শেয়ার করলে আমি কিন্তু সেটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা 3.2 এর দিকে যাই। 3.2 এ আমাদের প্রথম যদি টপিকটা দেখি সেটা হচ্ছে আমাদের সদৃশ কোণী বহুভুজ। সদৃশ কোণী বহুভুজ। আচ্ছা, আরেকটা হচ্ছে সদৃশ বহুভুজ, সদৃশ বহুভুজ। আচ্ছা, তাহলে এই দুইটার ভিতরে পার্থক্যটা কি বেসিক্যালি? হ্যাঁ, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি বুঝতে হবে। বহুভুজ মানে সেটা ত্রিভুজ বা চতুর্ভুজ বা পঞ্চভুজ হইতে পারে। সদৃশ কোণী বহুভুজের ক্ষেত্রে অনুরূপ কোণগুলো সমান হইতে হবে। সহজ কথা, অনুরূপ কোণ সমান। এই সমান হইলে এই একটি মাত্র কনসেপ্ট যদি আমাদের সত্য প্রমাণ হয় বা একটি মাত্র শর্ত যদি মেনে নেয় তাহলে কি বলবো, দুইটা বহুভুজ পরস্পর সদৃশ। একটি চতুর্ভুজ এর 4টি কোণ অন্য একটি চতুর্ভুজের 4টি কোণ যদি সমান হয় তাহলে বলবো চতুর্ভুজ দুইটা পরস্পর সদৃশ কোণী, সদৃশ কোণী। একটি চতুর্ভুজের 4টি কোণ অপর একটি চতুর্ভুজের 4টি কোণের সমান হলে বলবো চতুর্ভুজ দুইটা পরস্পর কি সদৃশ কোণী চতুর্ভুজ। একটা পঞ্চভুজের 5টা কোণ আরেকটা পঞ্চভুজের 5টা কোণের সমান হলে পঞ্চভুজ দুইটা পরস্পর সদৃশ কোণী। এই হচ্ছে কনসেপ্ট। আর সদৃশ হইতে গেলে, সদৃশ বহুভুজ হইতে গেলে দুইটা শর্ত মানতে হবে। প্রথম শর্ত নাম্বার 1, এই অনুরূপ কোণ সমান হইতে হবে, অনুরূপ কোণ সমান হইতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে অনুরূপ বাহুর, অনুরূপ আমাদের অনুরূপ বাহুর, অনুরূপ বাহুর বাহুর অনুপাত সমান হওয়া লাগবে, অনুপাত সমান হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের সদৃশ হওয়ার শর্ত কয়টা বলতো? 2টা। অনুরূপ কোণ সমান হইতে হবে এবং অনুরূপ বাহুর অনুপাতও সমান হওয়া লাগবে। কথা কি বুঝতে পারছি আমরা? তাহলে সদৃশ কোণী হইতে গেলে জাস্ট একটা শর্তই, সেটা হচ্ছে কি অনুরূপ কোণ সমান হইলেই সদৃশ কোণী, কিন্তু সে কিন্তু সদৃশ হবে না। যদি আরো একটা শর্ত মানে অর্থাৎ অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হয় তাহলে বলবো কি সেটা হচ্ছে সদৃশ মানে বহুভুজ। দুইটা চতুর্ভুজের অনুরূপ কোণ সমান এবং অনুরূপ বাহুর অনুপাত সমান তাহলে বলবো কি সেটা সদৃশ ত্রিভুজ। চতুর্ভুজ দুইটা পরস্পর কি সদৃশ চতুর্ভুজ। আর যদি শুধু দেখি শুধু কোণগুলো সমান কিন্তু অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান না, তখন বলবো এটা জাস্ট সদৃশ কোণী চতুর্ভুজ। আশা করি বুঝতে পারছি আমরা। কিন্তু দেখো একটা কথা বলি আমরা, এখানে যদি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে যদি সদৃশ হয়, যদি সদৃশ কোণী হয়, সদৃশ কোণী হয় তবে ত্রিভুজ দুটি সদৃশ। মানে এখানে বললাম যে সদৃশ কোণী হইলে সদৃশ হবে না, দ্বিতীয় শর্ত মানা লাগবে। আর এখানে বলতেছে কি ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র সদৃশ কোণী যদি হয় তাহলে সে 100% সদৃশ হবে। কারণ ত্রিভুজের যে দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে এদের অনুরূপ বাহুর অনুপাতগুলোও কি থাকে, সমান থাকে। আর আমরা জানি কি তাহলে দুইটা শর্ত মানলে কি সদৃশ হবে।
যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ কোণী হলে অনুর্বর অনুপাতগুলো সমান থাকে বাই ডিফল্ট, এর জন্য এটাকে সদৃশ কোণীর সাথে সাথে সদৃশ ত্রিভুজও কিন্তু বলা যাবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সে সদৃশ কোণী হইলে সদৃশ, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে বা পঞ্চভুজের ক্ষেত্রে সদৃশ কোণী হলে কিন্তু সদৃশ নাও হইতে পারে। তো সাপোজ এটা বলতে কি বোঝায়, ধরো এটা ত্রিভুজ আমাদের এ বি সি, আর একটা ত্রিভুজ আছে আমাদের ধরো ডি ই এফ। ধরো এই বাহুটা আমাদের, বাহুটা বলতেছি, ধরো এই কোণটা আমাদের এই কোণটার সমান, আর এই কোণটা আমাদের এই কোণটার সমান, এবং এই কোণটা আমাদের এই কোণটার সমান। ঠিক আছে, আমি এক কোণগুলোকে নাম্বারিং করে দিলাম। তাহলে দেখো এই অনুরূপ বাহুর অনুপাত, অনুরূপ কোণগুলো সমান। এখন দেখবো আমরা অনুরূপ বাহুর অনুপাতগুলো। এই অনুরূপ বাহু কোনটা? এই কোণের বিপরীত বাহুটা দেখো বিসি। তাহলে এক নম্বর কোণের বিপরীত বাহু কত? ইএফ। আবার দেখো দুইয়ের বিপরীত দেখো এসি, এর দুইয়ের বিপরীত কত? ডিএফ। এবার দেখো তিনের বিপরীত কত? এবি। এখানে তিনের বিপরীত কত? ডি। এই যে অনুরূপ বাহুর অনুপাতগুলো পরস্পর কি হয়ে গেল বলতো? সমান হয়ে গেল। আশা করি ওরা বুঝতে পারছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের আরো একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে কি বলতেছে, দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী বা সদৃশ হয় তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের অনুপাত হবে অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গের অনুপাতের সমান। তাহলে অনুরূপ বাহু কি ছিল বলতো? আমাদের এই যে বিসি ভাগ ইএফ ছিল না, বলতেছে এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এবং এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের অনুপাতের সমান। শর্টকাটে কিভাবে মনে রাখবো আমরা? যে দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এটা সমান সমান কি বলতে পারি? এ সি স্কয়ার ভাগ ডি এফ স্কয়ার বলতে পারি। আবার এ বি স্কয়ার ভাগ ডি ই স্কয়ার। তাহলে এ বি স্কয়ার ডি স্কয়ারের অনুপাত যা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আর ডি ই এফ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? সেম হবে। ক্লিয়ার? আমরা ক্লিয়ার হতে পারছি আশা করি। তাহলে আমরা এই প্রথম যে টপিকটুকু শিখলাম, সদৃশ কোণী বহুভুজ, সদৃশ চতুর্ভুজ, হ্যাঁ, আর হচ্ছে আমাদের সদৃশ কোণী ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ। তো আমরা শিখলাম এটা, যে সদৃশ কোণী বহুভুজ হইতে গেলে অনুরূপ কোণগুলো সমান হইতে হবে, আর সদৃশ বহুভুজ হইতে গেলে দুইটা শর্ত, অনুরূপ কোণগুলো সমান হইতে হবে, অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হইতে হবে। আচ্ছা, এরপরে বললাম স্পেশাল একটা কন্ডিশনে আমাদের ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি, সেটা হচ্ছে ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে সে 100% সদৃশ হবে, কারণ আমরা জানি যে সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান থাকে, এই কারণেই সদৃশ কোণী ত্রিভুজ সদৃশ। আচ্ছা, আর যেহেতু সদৃশ তাহলে এই যে অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান, আমরা এই কনসেপ্ট বুঝলাম। এরপরে দেখলাম যে একটি ত্রিভুজ, দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত এদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। ক্লিয়ার হয়েছে? আমরা এটুকু আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে টপিকটাই আমরা যাব, যে এরপরে টপিকটা আমাদের কি বলতে যাচ্ছে সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে আমাদের তিনটা জিনিস আমাদের বুঝতে হবে। প্রথমটা হচ্ছে ভর কেন্দ্র, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি পরিকেন্দ্র, আরেকটা হচ্ছে আমাদের লম্ব বিন্দু, এই তিনটা জিনিস সম্পর্কে আমরা জানবো। প্রথমে আসছি ত্রিভুজের ভর কেন্দ্র। ত্রিভুজের ভর কেন্দ্র জিনিসটা খুবই, হ্যাঁ, খুবই সহজ একটা কনসেপ্ট। সেটা হচ্ছে কি, দেখো ধরো সাপোজ আমাদের এ বি সি ত্রিভুজ, তো আমরা এই বিসি এর উপর এ থেকে একটা মধ্যমা আঁকতে গেলে কনসেপ্টটা কি বলতো? মধ্যবিন্দু নেওয়া লাগবে। তাহলে আমরা নিলাম, এর নাম দিলাম ডি। তাহলে এটা মধ্যমা আঁকলাম, এবং এসি এর উপর একটা মধ্যমা আঁকবো, তাহলে এসি এর ঠিক মধ্যবিন্দু নিব আমরা আইডিয়া করে, নিয়ে আমরা যে মধ্যমাটা আঁকলাম এর নাম দিলাম ধরো বিই। ঠিক আছে। আচ্ছা, এবার তৃতীয় একটা মধ্যমা আঁকবো আমরা এ বি এর উপর, সেটা ধরো সাপোজ আমাদের নিলাম এফ, এই যে আমাদের সিএফ। ঠিক আছে, এই সিএফ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে কোনো ত্রিভুজেরই তুমি মধ্যমা আঁকবা, তিনটা মধ্যমা আঁকবা, দেখবা সেই মধ্যমাটা অবশ্যই মাত্র একটি বিন্দুতে ছেদ করে, সেই তিনটা মধ্যমাই একটি বিন্দুতে ছেদ করে। আর এই মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকেই বলে ভর কেন্দ্র, আর ভর কেন্দ্রকে সবসময় আমরা জি দ্বারাই প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে মধ্যমা ভর কেন্দ্র কাকে বলে? একটি ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলবো আমরা ভর কেন্দ্র। আচ্ছা, এটার সাথে সাথে আমরা লম্ব বিন্দুটা বোঝার চেষ্টা করি। লম্ব বিন্দুটা বোঝার জন্য আমাদের একটু ফাঁকা নিয়ে আমি, দেখো
একটি ত্রিভুজ নিলাম এ বি সি। লম্ব বিন্দুর কনসেপ্টটা হচ্ছে যে এখান থেকে একটা লম্ব টানতে হবে, মানে এটা শর্তটা কি লম্ব হইতে হবে, মাঝখানে বিন্দু না। এখানে যেরকম ভর কেন্দ্রের ক্ষেত্রে তোমার মধ্যমার ক্ষেত্রে কিন্তু মাঝখানে বিন্দু হইতে হবে, এখানে 90 ডিগ্রি হওয়ার কোনো মানে এটার শর্ত নাই, ঠিক আছে। কিন্তু এই লম্ব বিন্দুর ক্ষেত্রে কিন্তু মাঝখানে হওয়ার কোনো শর্ত নাই, শর্ত হচ্ছে কি লম্ব হইতে হবে। সাপোজ এটা নাম দিলাম আমরা ডি। এখান থেকে একটা লম্ব টানবো, এখান থেকে যখন একটা লম্ব টানি, লম্বটা দেখতে অনেকটা এরকমই হবে, আমার একটু কম বেশি হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ই, ধরো এটা হচ্ছে এফ নিলাম, আর এখান থেকে একটা লম্ব টানবো আমরা, এটা হচ্ছে দিলাম ই। তো দেখো এই যে লম্ব, তিনটা লম্ব যেই বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ, এই যে তিনটা বাহুর উপর অঙ্কিত লম্ব যেই বিন্দু ছেদ করে সেটাকে বলবো আমরা লম্ব বিন্দু। হ্যাঁ, এই ও বিন্দু, এই ও বিন্দুটা হচ্ছে কি আমাদের লম্ব বিন্দু। আশা করি বুঝতে পারছি আমরা লম্ব বিন্দুর কনসেপ্টটা কি। লম্ব বিন্দুর ভর কেন্দ্রের পার্থক্যটা বুঝতে পারছি আমরা, যে ভর কেন্দ্রটা হচ্ছে কি মধ্যমাত্রায় যেই বিন্দু ছেদ করবে সেটা হচ্ছে ভর কেন্দ্র, আর লম্ব বিন্দু হচ্ছে কি তিনটি বাহুর উপর অঙ্কিত লম্ব, শীর্ষবিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্ব যেই বিন্দু ছেদ করবে সেটাকে বলবো আমরা লম্ব বিন্দু, ঠিক আছে। তো এবার লম্ব বিন্দু গেল আমাদের, এবং হচ্ছে ভর কেন্দ্র গেল। এবার দেখবো আমরা পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা খুব সহজ, একটি একটি পরিবৃত্তের কেন্দ্র। আর পরিবৃত্ত আমরা কাকে বলা জানি, দেখো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে বলা হয় পরিবৃত্ত। এই ধরনের ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাবে এমন বৃত্তকে বলবো আমরা কি পরিবৃত্ত। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে এ বি সি, তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তকে বলবো আমাদের কি পরিবৃত্ত। আর এই পরিবৃত্তের যে কেন্দ্রটা এটাকে বলবোই আমরা কি, এটাকেই বলবো হচ্ছে আমরা পরিকেন্দ্র, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি যে পরিবৃত্তের কেন্দ্র জিনিসটা কি। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে যায় এমন বৃত্তকে বলবো পরিবৃত্ত, আর ওই পরিবৃত্তের কেন্দ্রকে বলবো পরিকেন্দ্র। কথা কি ক্লিয়ার? তো দেখো এবার আমরা ছোট্ট আরেকটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে কি, দেখো আরেকটা ছোট্ট উপপাদ্য আমাদের কাজে লাগবে, সেটা ধরো এ বি সি। এ বি সি, তো ধরো এখানে একটা পরিবৃত্ত আছে আমাদের, এই ধরো আমাদের একটা পরিবৃত্ত, ঠিক আছে। এই পরিবৃত্তের কেন্দ্র ধরো আমাদের এস, এস এস আমাদের কেন্দ্র। আর আমি এই যে এই বিন্দুটা একটু ওইদিকে দিব, এইখানে নিলাম আমি এই বিন্দুটা এ বি সি, একটা ত্রিভুজ। হ্যাঁ, এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, আর পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এস। আর আমি এইবার কি যে কাজটা করব, আচ্ছা একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, সেটা হচ্ছে কি, দেখো ধরো সাপোজ আমি মধ্যমা আঁকবো, একটা মধ্যমা দুইটা মধ্যমা। তো দেখো এই দুইটা মধ্যমা আঁকার পরে যে বিন্দু সেট করছে এটাই কিন্তু ভর কেন্দ্র। কারণ কি জানো, কারণ 3 নম্বর মধ্যমাটা যদি আঁকি তাহলে সেটা অবশ্যই কি আমাদের ঠিক এই বিন্দু দিয়ে যাবে না, বলতো এই বিন্দু দিয়ে কিন্তু যাবে। এর জন্য আমরা বলতে পারি যে দুইটা মধ্যমা আঁকার পরে ছেদ বিন্দুটাই হচ্ছে কি ভর কেন্দ্র, কারণ 3 নম্বর মধ্যমা আঁকলেও কি সেটা জায়গায় ছেদ করবে। আবার সিমিলারলি দেখো একটা ত্রিভুজের ধরো এখানে একটা লম্ব টানলাম এবং এখানে একটা লম্ব টানলাম, টানার পরে এই যে বিন্দু ছেদ করছে এটাকে কিন্তু আমরা লম্ব বিন্দু বলতে পারি। কারণ কি, দেখো 3 নম্বর লম্বটা টানলেও কিন্তু আমাদের কি এই বিন্দু দিয়ে কিন্তু যাবে। তার মানে মিনিমাম দুইটা লম্ব টানার পরে লম্ব বিন্দু নির্ণয় করা যায়, আবার মিনিমাম দুইটা মধ্যমা আঁকার পর আমরা ভর কেন্দ্র নির্ণয় করতে পারি। আশা করি আমরা বুঝতে পারছি কি কনসেপ্টটা। সো আমরা এখানে লম্ব বিন্দুটা আইডেন্টি করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো এর উপরে লম্ব টানলাম আর এর উপরে একটা লম্ব টানলাম আমরা, ঠিক আছে। লম্বটা হয়নি, এটা লম্বটা ঠিক আছে, কিন্তু এই লম্বটা হবে ধরো আমাদের এসটা হচ্ছে এখানে, এই যে লম্বটা হবে আমাদের এখানে, এই যে লম্বটা। হ্যাঁ, একটু লম্বটা অবশ্যই কম বেশি হবে, তোমরা দেখে নিও। তো ধরো সাপোজ এটা এম, ধরো এম বিন্দু সেট করছে, আর এই যে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লম্ব বিন্দু। তো এটা হচ্ছে পরিকেন্দ্র, এটা হচ্ছে লম্ব বিন্দু। কারণ এবিসি ত্রিভুজের দেখো এই বাহুর উপরে লম্ব টানলাম, এই বাহুর উপর লম্ব টানলাম, যে বিন্দু সেট করছে সেটাই হচ্ছে লম্ব বিন্দু। কারণ আমরা জানি কি 3 নম্বর লম্বটা টানলেও কিন্তু এই বিন্দু দিয়েই যাবে। আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের, যেহেতু পরিবৃত্ত এটা পরিকেন্দ্র, তাহলে পরিকেন্দ্র আমাদের এস, আর লম্ব বিন্দু হচ্ছে কি আমাদের ও। এই পরিকেন্দ্র, পরিকেন্দ্র এস, আর লম্ব বিন্দু আমাদের ও। আশা করি বুঝতে পারছি। এখন বলতেছো উপপাদ্যটা কি, উপপাদ্যটা হচ্ছে যে লম্ব বিন্দু থেকে যে কোনো একটি শীর্ষের দূরত্ব,
যে কোনো একটি শীর্ষবিন্দু দূরত্ব অর্থাৎ ও থেকে এ, ও এ কোনো একটি ত্রিভুজের লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দু দূরত্ব পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহু, এই দেখো এ এ শীর্ষবিন্দুর বিপরীত বাহুটা কত, বিসি না? পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ধরো সাপোজ এর নাম দিলাম পি, অঙ্কিত লম্ব এই লম্বের দ্বিগুণের সমান, অর্থাৎ এই ওএ হবে এসপি এর দ্বিগুণের সমান। দেখো আমি আবারও বলতেছি ব্যাপারটা কি, কোনো একটি ত্রিভুজের লম্ব বিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু দূরত্ব পরিকেন্দ্র থেকে এই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দূরত্বের দ্বিগুণের সমান, অর্থাৎ ওএ হবে 2sp। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি জিনিসটা দিয়ে কি বোঝানো হচ্ছে। আমি আবারও বলি, কোন একটি ত্রিভুজের লম্ব বিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব পরিকেন্দ্র থেকে এই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্যের দ্বিগুণের সমান, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার আশা করি। সো এইবার আমরা এই ভরকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্ববিন্দু যে কারণে শিখলাম সেটা নিয়ে কথা বলবো। আমাদের এই একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা হচ্ছে কি, যে দেখাও যে ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ববিন্দু কি একই সরলরেখায় থাকে। তো দেখো আমরা যদি মধ্যমা আঁকতাম, এই মধ্যবিন্দুর মধ্যমা আঁকলাম ধরো, ঠিক আছে। আবার ধরো এই যে দেখো এটা যোগ করে দিলাম। তো এই যে আমাদের পরিকেন্দ্র আর সেই যে কি দেখো এটা লম্ববিন্দু না, আর এই যে বিন্দুটা ছেদ করছে জি, এটা হচ্ছে জি বিন্দু। তার মানে আমাদের বলতে হবে জি হচ্ছে কি ছিল বলতো, ভরকেন্দ্র, এস হচ্ছে পরিকেন্দ্র, জি হচ্ছে ভরকেন্দ্র এবং ও হচ্ছে লম্ববিন্দু। তাহলে আমাদের এই উপপাদ্য থেকে আমরা জানতে পারি যে এই পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, বা বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি কি সমরেখ, মানে একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে উপপাদ্যটা এরকম যে পরিকেন্দ্র, লম্ববিন্দু এবং ভরকেন্দ্র এরা পরস্পর সমরেখ। কথা কি বুঝতে পারছি? জাস্ট এইটুকু মনে রাখলেই কিন্তু তোমার এমসিকিউর জন্য অনেক কাজে লাগবে। আশা করি ক্লিয়ার আমরা। আচ্ছা, এখান থেকে আমরা এই কনসেপ্টটা শেষ। আমরা এরপরে এই ভরকেন্দ্র নিয়ে ছোট্ট আরেকটা কনসেপ্ট আলোচনা করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সেটা হচ্ছে ধরো আমাদের একটা ত্রিভুজ আছে এ বি সি, তোমরা একটা মধ্যমা আঁকলাম, সে মধ্যমা হইতে হবে, মধ্যমা হইলো ধরো এটা ডি দিলাম এবং এটা একটা মধ্যমা আঁকলাম ই দিলাম এবং এইটা একটা মধ্যমা আঁকলাম এফ দিলাম। তো দেখো, আর এটা আছে ভর কেন্দ্র জি। তা বলতেছে ত্রিভুজের ভর কেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে কি, আমরা বলবো যে এই পুরো মধ্যমাটা যদি 3 ভাগ হয়, তাহলে এই উপরের ভাগটা হচ্ছে 2 আর এই নিচের ভাগটা হচ্ছে 1। তার মানে এই এজি ইস টু জিডি সমান 2:1। আশা করি বুঝতে পারছি, বা এটাকে আমরা এভাবে ভাগ আকারে লিখতে পারি যে এজি ভাগ জিডি সমান 2/1। আশা করি আমরা সবাই ক্লিয়ার। ঠিক আছে, আবার এটা যেরকম বলতে পারি, আমরা অন্য মধ্যমার ক্ষেত্রে বলতে পারি, যেরকম দেখো এফসি এটা একটা মধ্যমা, তাহলে এই ভর কেন্দ্রটা এই মধ্যমাকেও কি এটা 2 এটা 1 2:1 অনুপাতে বিভক্ত করে। এখান থেকে এতটুকু 2 হয়, এখান থেকে এতটুকু কত 1 হবে। সিমিলারলি বিই এটাকেও কি 2:1 অনুপাতে বিভক্ত করে। ধরো সাপোজ এইটুকু এই জি থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য 3, তাহলে এই জি থেকে বি পর্যন্ত হবে তার দ্বিগুণ, মানে এখানে যত গুণ হবে এটা দ্বিগুণ 2:1, কারণ এই 6 ভাগ 3 করলে কত 2/1। আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে দেখো আমরা বুঝলাম যে কোন একটি ত্রিভুজের ভর কেন্দ্র ওই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এখান থেকে কিন্তু আমি আরো কিছু কনসেপ্ট বলতে পারি। সেই কনসেপ্টগুলো কি দেখো, সেই কনসেপ্টগুলো হচ্ছে ধরো শুধু আমি এই মধ্যমাটাকে নিয়ে কাজ করি। সেটা হচ্ছে কি, প্রথম বললাম আমরা যে এজি ইস টু জিডি সমান 2:1, এটা প্রথম কথা, এরকম বলতে পারি। আবার যদি বলি এই পুরো এডি ইস টু জিডি, সেক্ষেত্রে লিখবো কত জানো, এই পুরো দেখো এইটুকু যদি 2 হয় আর এইটুকু যদি 1 হয়, তাহলে পুরোটা কত 3, আর এই জিডি কত বলতো 1। তার মানে এই পুরোটা ইস টু এই ছোটটা 3:1। আবার যদি দেখি আমরা এরকম বলি যে এই পুরাটা অর্থাৎ এডি ইস টু বড়টা এই যে এজি, সেক্ষেত্রে কত হবে বলতো, সেক্ষেত্রে এজি কত বলতো, এই দেখো এডি হচ্ছে পুরোটা 3 আর এই এডি হচ্ছে এই বড়টা অর্থাৎ
2। তার মানে এইটা থেকে কিন্তু এই তিনটা কনসেপ্টই কিন্তু তৈরি করা যায়। আবার এমসিকিউ সরাসরি এখান থেকে এরকম ভাবে দিবে তা কিন্তু না, এই কনসেপ্ট গুলো থেকেও কিন্তু দিতে পারে। ঠিক আছে, দেখো আমরা ধরে নিলাম মনে মনে এটুকু 2 এটুকু 1, তাহলে সহজ কথা যে এইটা ইস্টু এইটা মানে 2:1। আর এই পুরোটা হচ্ছে কত 3, তাহলে এই পুরোটা ইস্টু ছোট যদি হয় তাহলে 3:1, আর পুরোটা ইস্টু যদি বড়টা হয় 3:2। সহজ কথা, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং আমাদের লম্ব বিন্দুর যত ধরনের সমস্যা ছিল সেগুলো কিন্তু আমরা দেখলাম। এরপরে আসবে আমাদের নববিন্দু বৃত্ত। নববিন্দু বৃত্ত খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ নববিন্দু বৃত্ত। তা নববিন্দু মানে কি? 9টা বিন্দু। তাহলে নববিন্দু বৃত্ত কাকে বলে? যে 9টা বিন্দু, স্পেশাল 9টা বিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে বলবো নববিন্দু বৃত্ত। তাহলে সেই 9টা বিন্দু কি কি আমরা বোঝার চেষ্টা করি, একটা ছবির সাহায্যে বুঝে ফেলবো আমরা। ধরো সাপোজ আমাদের একটি ত্রিভুজ আছে এ বি সি। এই ত্রিভুজের তুমি 3টা বাহু আছে, এই 3টা বাহুর মধ্যবিন্দু নিবা। মধ্যবিন্দু দেখো 3টি বাহুর মধ্যবিন্দু। প্রথম কথা 3টি বাহুর মধ্য বিন্দু। তাহলে মোট কয়টা হইলো বলতো? বিন্দু মোট কয়টা হইলো? 3টা হইলো। 3টা হইলো। আমাদের হইতে হবে কয়টা বলতো? আমাদের হইতে হবে 9টা। এরপর বলতেছে দেখো তুমি যদি এখানে লম্ব টানতে, এই যে বিসি এর উপর লম্ব টানতে, তাহলে একটা বিন্দু হইতো। এখান থেকে ধরো একটা লম্ব টানতে, তাহলে কি তোমার আরেকটা বিন্দু হইতো। ঠিক আছে, আমার এটা একটু এইভাবে টানি আমি। এই লম্বগুলো যেহেতু আমি স্কেল দেখাচ্ছি না, হ্যাঁ একটু কম বেশি হইতে পারে, তো এই একটা বিন্দু। আর এইখান থেকে যেটা লম্ব টানতাম তাহলে আমাদের এই একটা বিন্দু। তাহলে মোট কয়টা বিন্দু হইলো দেখো? আমাদের মোট 6টা হইলো। বিন্দু 6টার পরিচয় কি? প্রথম 3টা হচ্ছে কি? ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু। তারপরে 3টা পরিচয় আছে কি? লম্ব। এ দেখো 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। হ্যাঁ, 3 বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। তো দেখো 3 বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। আর 3 নম্বর হচ্ছে কি? দেখো 3 নম্বরে তাহলে মোট কয়টা বিন্দু হলো? 3টা 6টা বিন্দু। আরেকটা হচ্ছে দেখো এটা হচ্ছে লম্ব বিন্দু, আমরা জানি। তো 3টা লম্ব যেখানে ছেদ করে সেটা লম্ব বিন্দু। এই লম্ব বিন্দু এবং শীর্ষবিন্দুর ঠিক মধ্যবিন্দু, ধরো এটা লম্ব বিন্দু ও, ও থেকে এ এর ঠিক মধ্যবিন্দু, লম্ব বিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবিন্দু। আবার দেখো এই লম্ব বিন্দু এবং এই শীর্ষবিন্দুর মধ্যবিন্দু, এবং দেখো এই লম্ব বিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবিন্দু। ঠিক আছে, এই মোট কয়টা বিন্দু? তোমার 9টা বিন্দু। তাহলে লিখবো এটা লম্ব বিন্দু ও শীর্ষ বিন্দুর মধ্য বিন্দু। তাহলে মোট 9টা বিন্দু। আমি আবার একটু বলে দিই কি কি। প্রথম হচ্ছে কি? ত্রিভুজের 3টি বাহুর মধ্যবিন্দু। 3টি বাহুর মধ্যবিন্দু 3টা গেল। তারপরে 3টি অঙ্কিত লম্বের পাদবিন্দু। 3টা বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, 1টা 2টা 3টা। তাহলে 3 মোট 6টা গেল। এরপর আছে যে আমরা লম্ব বিন্দু জানি যে 3টা লম্ব টানলে যে বিন্দু ছেদ করে সেটা হচ্ছে লম্ব বিন্দু। লম্ব বিন্দু এবং ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর মধ্যবিন্দু, এই লম্ব বিন্দু থেকে শীর্ষবিন্দুর মধ্যবিন্দু, লম্ব বিন্দু থেকে শীর্ষবিন্দুর মধ্যবিন্দু, এটা থেকে এ দেখো শীর্ষবিন্দুর মধ্যবিন্দু। এই মোট 9টা বিন্দু দিয়ে যায়, 9টা বিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে বলা হয় নববিন্দু বৃত্ত। এরকম বৃত্তকে আমরা বলবো কি বলতো? নববিন্দু বৃত্ত। তাহলে এই হচ্ছে আমাদের সেই নববিন্দু বৃত্তটা। আশা করি আমরা বুঝতে পারছি নববিন্দু বৃত্তটা কি। তাহলে নববিন্দু বৃত্ত সংজ্ঞাটা আমরা বুঝলাম। এখানে মোট 9টা বিন্দু, সেই 9টা বিন্দু কি কি সেটা কিন্তু অলরেডি আমরা এখানে লিখেও দিয়েছি এবং সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। এরপরে আমরা দেখব এই নববিন্দু বৃত্তের আরো একটা বৈশিষ্ট্য। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই নববিন্দু বৃত্তের কেন্দ্র কে হবে। কেন্দ্র কে হবে সেটা আমরা যদি বের করি, তো বলতেছে ধরো সাপোজ এই যে ত্রিভুজটা আছে আমাদের এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজে তোমাদের একটা পরিবৃত্ত আঁকা যাবে, তাই না? সো দেখো এই যে এবিসি ত্রিভুজের যে পরিবৃত্তটা অঙ্কন করলাম, এই পরিবৃত্তের অবশ্যই একটা আমাদের কি কেন্দ্র আছে। এই পরিবৃত্তের কিন্তু আমাদের অবশ্যই কি একটা কেন্দ্র আছে।
তাহলে এই পরিবৃত্তের কেন্দ্র ধরো সাপোজ আমাদের কাছে ধরো এইটা ধরো পরিবৃত্তের কেন্দ্র। পরিবৃত্তের কেন্দ্র কি এর আগে আমরা এস দ্বারা প্রকাশ করছিলাম, আর লম্ব বিন্দুকে ও দ্বারা প্রকাশ করছিলাম। এখন বলতেছে যে এই পরিবৃত্তের কেন্দ্র আর এই লম্ব বিন্দুর সংযোগ রেখার ঠিক মাঝখানের বিন্দুটা হচ্ছে তোমার এই নববিন্দু বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তাহলে আমি বলি আবারও যে এই এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র এবং এবিসি ত্রিভুজের লম্ব বিন্দুর মধ্যবিন্দু, সংযোগ রেখার মধ্যবিন্দু হচ্ছে নববিন্দু বৃত্তের কেন্দ্র। তাহলে এটা হচ্ছে নববিন্দু বৃত্তের কেন্দ্র। ধরো সাপোজ আমরা দিলাম এটা সি। কথা ক্লিয়ার? এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে নববিন্দু বৃত্তের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, এই দেখো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এইটা, এই কেন্দ্র থেকে তোমার সেইটুকু পর্যন্ত কি এটাকে ব্যাসার্ধ আর ছোট তেরা। আর আমরা যেহেতু এটা পরিবৃত্তের কেন্দ্র, এইখান থেকে যদি আমরা এই পরিবৃত্তের ব্যাসার্ধ আঁকি, এটা অবশ্যই বড় হাতের আর দিলাম, যেহেতু পরিবৃত্তের ব্যাসার্ধটা একটু বড় আর আমাদের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধটা কি ছোট, এবং এদের ভিতরে সম্পর্ক আছে। বলতেছে এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে নববিন্দু সম্পর্কে আমরা টোটালে 3টা ধারণা পাবো। প্রথম কথা হচ্ছে নববিন্দু বৃত্ত কাকে বলে, মোট কোন 9টা বিন্দু দিয়ে গেলে তাকে নববিন্দু বৃত্ত বলবো, সেটা একটা। দ্বিতীয়টা হচ্ছে কি, যে নববিন্দু বৃত্তের কেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয়। কেন্দ্র নির্ণয় কৌশলটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র এবং লম্ব বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু হচ্ছে নববিন্দু বৃত্তের কেন্দ্র। এরপরেরটা যেটা শিখবো সেটা হচ্ছে কি, আমাদের যে এই যে আমাদের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, এই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক, বা পরিবৃত্তের ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। তো আশা করি আমরা এই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ বা এর কেন্দ্র কিংবা এই নববিন্দু বৃত্ত কি সবকিছু কিন্তু খুব ভালো করে শিখে ফেলছি। এখান থেকে কিন্তু নিশ্চিত একটি এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাবা, এই যা কনসেপ্ট গুলো করাইছি সেগুলো থেকেই। দেখি আমরা পরবর্তী যে কনসেপ্টটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ব্রহ্মগুপ্তের উপপাদ্য। এই ব্রহ্মগুপ্তের উপপাদ্য, এই উপপাদ্যটা কি বলে আমরা দেখব। এই উপপাদ্যটা কি বলে সেটা হচ্ছে কি, বলতেছে ধরো সাপোজ বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ, এ বি সি ডি, ধরো এটা চতুর্ভুজ। এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর যদি সমকোণে ছেদ করে, কর্ণদ্বয় অবশ্যই কি পরস্পর সমকোণে ছেদ করতে হবে। সমকোণে ছেদ করলে এই চতুর্ভুজটা এঁকে ফেলি আমরা, যদি ছেদ করে এবং এই যে আমাদের এখান থেকে, অর্থাৎ এই তোমার হচ্ছে ছেদ বিন্দুর নাম সাপোজ এম দিলাম, ছেদ বিন্দু থেকে যে কোনো একটি, দেখো যে কোনো এই চতুর্ভুজের যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত লম্ব কি টানবা, তুমি লম্ব টানবা, মানে কত ডিগ্রি কোণ হলো বলো তো, তোমার হচ্ছে 90 ডিগ্রি হলো। সাপোজ এটা এল দিলাম, যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত লম্ব কে যদি বর্ধিত করলে তাহলে এই বিপরীত বাহুকে সমান 2 ভাগে ভাগ করবে, তার মানে দেখো এটা কনসেপ্টটা কি, একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় অবশ্যই সমকোণে ছেদ করতে হবে, সমকোণে ছেদ করলে ওই কেন্দ্র তোমার আছে কর্ণ থেকে, এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমান 2 ভাগে ভাগ করবে। অর্থাৎ এই যে এই ডিই সমান কত, এসি হবে, যদি দুটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে এই কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব হবে, অর্থাৎ এই যে ডিবি লম্ব কত, এসি, কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব হইতে হবে। আর দ্বিতীয় হচ্ছে কি, এই কর্ণ থেকে এই তোমার ছেদবিন্দু থেকে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো একটি বাহুর উপর লম্ব, মানে এই এমএল যদি এবি এর উপর লম্ব হয়, তবে এইটা হচ্ছে সত্য। আবার উল্টা কথাটাও দেখো, তুমি ধরো সাপোজ এটা কথা বাদ দিলাম, আমি এটা কনসেপ্টটা কিরকম নিতে পারি। ধরো সাপোজ আমি লিখলাম কি, যে এই বাহুর উপর লম্ব টানলাম, যে কোনো একটি বাহুর উপর লম্ব টানলেই কিন্তু হবে। তাহলে এইটাকে যদি আমি বিপরীত দিকে বর্ধিত করি, তাহলে দেখবো যে এই যে বাহুটা না সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছি? ধরো সাপোজ এটা এল দিলাম আর এটা আমাদের ই দিলাম, তাহলে এই আর বি এরা কি হবে, পরস্পর সমান হবে। আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে ব্রহ্মগুপ্ত কি বলছে একটু ছোট করে বলি আবার, যে কোনো একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণগুলো যদি পরস্পরকে সমকোণে ছেদ করে, তবে এই ছেদ বিন্দু থেকে যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমান 2 ভাগে ভাগ করে। জাস্ট এইটুকু মনে রাখলেই কিন্তু হবে, এর বেশি কিন্তু মনে রাখার দরকার নেই। তো এইটা গেলে এরপরে আমরা
যে লাস্ট টপিকটা আজকে পাবো সেটা হচ্ছে টলেমির উপপাদ্য। হ্যাঁ, টলেমির উপপাদ্য, টলেমির উপপাদ্য। এই টলেমির উপপাদ্যটা কি বলে আমরা একটু দেখবো, দেখলে কিন্তু আমাদের এখানে আজকের টোটাল কমপ্লিট আমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু হয়ে যাবে। দেখো এবার বলতেছে কি, ইনিও বলছে যে একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ নাও। তুমি বৃত্তে অন্তর্লিখিত যে কোনো একটি চতুর্ভুজ এ বি সি ডি নাও। এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের এই কর্ণদ্বয়কে যদি একটি আয়তক্ষেত্রে দুইটা বাহু ধরো, মনে করো সাপোজ একটি আয়তক্ষেত্র আঁকবো যার একটি বাহু হবে কার সমান, ধরো এসি এর সমান, আর একটা বাহু হবে কি ধরো বিডি এর সমান, বিডি হবে। তাহলে এই যে এটা আরেকটা ধরো বিডি এর সমান, তাহলে এই কর্ণদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এসি ইন্টু বিডি। এই অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বিপরীত বাহু বলতে কি এবি নিলে কত নিয়ে লাগবে সিডি, তাহলে এবি কে ধরে আর সিডি কে ধরো প্রস্থ ধরো, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো। এবং আবার আরেকটা বিপরীত বাহু আছে দেখো এই বিসি আর কত এডি, বিসি ইন্টু এডি। বলতেছে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই দুইটা ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। দেখো আমি আবার বলতেছি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, সমষ্টির সমান। ঠিক আছে, আমরা ধরো আরো একটা, ধরো সাপোজ এখান থেকে আরেকটা চিত্র আঁকি। আমরা ধরো সাপোজ বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজ, হ্যাঁ যে কোনো চতুর্ভুজ হইতে হবে, যে কোনো চতুর্ভুজ হইলেই হবে। ধরো আমাদের এই একটা চতুর্ভুজ হইলো, ঠিক আছে, এই একটা চতুর্ভুজ হইলো, পি কিউ আর এস দিলাম। তাহলে এটা কর্ণ কি পি আর, একটা হচ্ছে পি আর, আর একটা কর্ণ কি আমাদের এস কিউ। তাহলে এদের দ্বারা যে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে পি কিউ এর সাথে এস আর, পি কিউ এর সাথে এস আর যোগ এটার সাথে এটা এবং এটার সাথে হবে কি আমাদের এটা, অর্থাৎ এস পির সাথে আমাদের আর কিউ, আর এদের সমষ্টির সমান। তো আশা করি আমরা বুঝতে পারছি টলেমির উপপাদ্যটা কি। এর আগে আমরা শিখছি ব্রহ্মগুপ্ত। তাহলে এইটা দিয়ে এই লাস্ট এই টপিকটা দিয়ে আমাদের 3.2 কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমি তোমাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে আজকে আমি যতটুকু করাইছি ঠিক এতটুকু যদি তুমি ভালো করে বুঝে থাকো তাহলে এই অধ্যায়ের প্রতিটি এমসিকিউ তুমি ইনশাআল্লাহ করে ফেলতে পারবা। আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবা।